শুরুতে জানিয়ে দেব, গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য। জানিয়ে দেব, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিচ্ছে ইরান। অন্যদিকে জানিয়ে দেব, শান্তি আলোচনায় কালক্ষেপণ করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দেব, ভারতকে মোকাবিলা করে বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি, আল জাজিরার বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করছে যুক্তরাজ্য। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছিলেন, আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। 2030 সালে দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যেই সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই আলোচনার প্রয়োজনীয় করে তুলেছে। তিনি পার্লামেন্টে আরও বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। অপরদিকে নেতানিয়াহু বলেছেন, গাজার মানুষ যেন শুধু খেতে পারেন, শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছতে দেবেন। গতকাল গাজায় 10টিরও কম ট্রাক ত্রাণ প্রবেশ করছে। গাজার পরিস্থিতি অসহনীয় এবং জঘন্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলি দূত তিজবি হোটেভলিকে তলব করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় 11 সপ্তাহে যেই অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়। এছাড়া পশ্চিম তীরের কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী এবং দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য। এর মধ্যে অন্যতম হল কুখ্যাত সেটেলার জোহা সাবাহ। এই দখলদার ফিলিস্তিনিদের জমি দখল এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। গত নভেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েলা উইস নামে আরেক দখলদারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টে দেওয়া তার বক্তব্যে বলেছিলেন, বিশ্বের সবকিছু বিচার করছে এবং ইতিহাস ইসরায়েলের বিচার করবে। তিনি বলেন, ত্রাণ আটকে রাখা, যুদ্ধের পরিধি বাড়ানো, ইসরায়েলের বন্ধুদের কথাকে পাত্তা না দেওয়া এগুলো সমর্থনযোগ্য নয়। দ্বিরাষ্ট্রনীতি চিরস্থায়ী একমাত্র শান্তির উপায়। ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গাজায় আপনাদের সরকারের কর্মকাণ্ড আমাদের সঙ্গে থেকে তাদের সম্পর্ক খারাপ করছে, বিশ্বব্যাপী ইসরায়েলের ইমেজ নষ্ট করছে, ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েলি সরকারের জঘন্য কর্মকাণ্ড এবং বাগাড়ম্বর অব্যাহত রয়েছে, যা সব কিছুই নষ্ট করে দিচ্ছে। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। ইরানের পরমাণু কর্মসূচির ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার ফলাফল নিয়ে গভীর সংশয় প্রকাশ করছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেছেন, আমাদের কোনো ইস্যুতে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করি না। সোমবার সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। এ পর্যন্ত 4 দফা আলোচনা হয়েছে উভয় পক্ষে। এই প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না। এটি একটি বেহুদা কথা। ইরানের নিজস্ব নীতি ও পথ আছে এবং ইরান তা স্বাধীনভাবেই অনুসরণ করে যাবে। ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই। আমরা আমাদের রাস্তা নিজেরা ঠিক করে নেই। খামেনি স্পষ্ট করে বলেছেন, আমরা মনে করি না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা থেকে কোনোভাবে বাস্তব ফল আসবে। কি হবে আমরা তা জানি, তবে বিশ্বাস করি না যে এতে কিছু অর্জিত হবে। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেছেন, যথাসময়ে আমি জনগণকে ব্যাখ্যা করব কেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এত জোর দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চায়। আমি পরিষ্কারভাবে জানাবো আসলে তাদের উদ্দেশ্যটা কি। এদিকে রোববার ওমানের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 4র্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টেফ। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে উভয় পক্ষই অগ্রগতিশীল বলে বর্ণনা করেছেন।
এদিকে শান্তি আলোচনায় কালক্ষেপণ করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনার কালক্ষেপণের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন রাশিয়া আগ্রাসন অব্যাহতভাবে চালিয়ে যেতে চায়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করছেন। এর আগে শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ৩ বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসেন। তবে এই আলোচনায় কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি। জেলেনস্কি অভিযোগ করেন রাশিয়ার আলোচনায় ফাঁপা মাথার প্রতিনিধিদের পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, এটা স্পষ্ট যে রাশিয়া সময় নিচ্ছে যাতে তারা যুদ্ধ এবং দখলদারিত্ব আরও চালিয়ে যেতে পারে। ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোন আলাপ হয়েছে তার। এর আগেও ফোন আলাপ করেছিলেন তিনি, তবে এখনও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। অথচ প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনে প্রচারণার সময় 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন ট্রাম্পের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছেন। তিনি বরং একটি স্মারকলিপি তৈরির প্রস্তাব দিয়েছেন যেখানে যুদ্ধ বন্ধের সম্ভাব্য রোডম্যাপ এবং 2 দেশের অবস্থান তুলে ধরা হবে। রাশিয়ান রাজনৈতিক বিশ্লেষক কনস্তান্তিন বলেছেন, এই স্মারকলিপির অজুহাতে রাশিয়া সময় নিচ্ছে যাতে রাশিয়া তাদের আগ্রাসন চালিয়ে যেতে পারে। জেলেনস্কি অভিযোগ করে বলেন, পুতিনের প্রস্তাবিত স্মারকলিপি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছুই জানেন না, তবে রাশিয়ার প্রস্তাব খতিয়ে দেখার আগ্রহ রয়েছে তার। প্রসঙ্গত 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের অভিযানের নামে আগ্রাসন শুরু করে। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে, অনেক মানুষকে হত্যা করে। ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। সেসব হামলায় রাশিয়াও অনেক সম্পদ ধ্বংস হয়েছে। এদিকে ভারতকে মোকাবিলা করে বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি, আল জাজিরার বিশ্লেষণ। 2023 সালের 9ই মে পাকিস্তানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। লাহোরের এক শীর্ষ সেনার কর্মকর্তার বাসভবনে আগুনও দেওয়া হয়। হামলা হয় রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তরেও। এই বিক্ষোভ ছিল ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে। তিনি দুর্নীতির অভিযোগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার হন, যদিও 48 ঘন্টার মধ্যেই ছাড়া পেয়েছিলেন তিনি। এই ঘটনা পাকিস্তানের সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাব ও কর্তৃত্বের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। কিন্তু 2 বছর পর 2025 সালে 11ই মে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তবে এবার তারা সেনাবাহিনীর প্রশংসা করতে নেমেছেন। কারণ গত কয়েকদিন আগেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যা 1971 সালের পর সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ বলে বিবেচিত হচ্ছে। এই সামরিক উত্তেজনার পর এটি গ্যালাপ পাকিস্তান জরিপে দেখা যায় 95% মানুষ মনে করেন পাকিস্তান এই সংঘর্ষে জয়লাভ করছেন। 82% মানুষ মনে করেন সেনাবাহিনীর পারফরমেন্স ছিল খুবই ভালো এবং 92% বলছেন সেনাবাহিনী সম্পর্কে তাদের মতামত ইতিবাচকভাবে বদলে গেছে। গত 10ই মে সরকার বুনিয়ান্স মারসুস নামে একটি অভিযানের মাধ্যমে উদযাপন করেন, যার অর্থ সীসা ঢালা প্রাচীর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সময় সামরিক অভিযানের প্রশংসা করে বলেন, এটি আমাদের সেনাবাহিনীর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে দেশটির সেনাবাহিনী, বিশেষ করে আর্মি, সবসময় সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। 4টি সামরিক অভ্যুত্থান এবং দীর্ঘ সামরিক শাসন এই ক্ষমতায় আরও শক্তপোক্ত করছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরান খান যখন 2018 সালে প্রধানমন্ত্রী হয় তখন তিনি বলেছিলেন সরকার ও সেনাবাহিনী এক পাতায় আছে, কিন্তু পরে সেই সম্পর্ক খারাপ হয়ে যায়। 2022 সালে তিনি সংসদে অনাস্থা ভোটে হেরে যায় এবং তার পেছনে সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। 2023 সালে 9ই মে বিক্ষোভের পর হাজার হাজার পিটিআই কর্মীকে গ্রেফতারও করা হয়।